সারিনা আলম কনস্ট্রাকশন কর্তৃক আয়োজিত আজকে একযোগ পূর্তি উৎসবে মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সারিনা কনস্ট্রাকশনের সকল গ্রাহক, ল্যান্ড ওনার, শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ বক্তব্য শুনেছেন। আমার কাছে মনে হচ্ছে সবাই বোর হয়ে গেছে। বক্তব্য কি দিব নাকি শেষ করে দিব বলেন? যদি সবাই শুনতে চান তাহলে কাইন্ডলি একটু মনোযোগ দিতে হবে, আর যদি শুনতে না চান হাত তোলেন, আমি বন্ধ করে দেবো। প্লিজ প্লিজ বি অ্যাটেনটিভ। আমি কিছু কথা বলতে চাই, আর এই কথাগুলি না বলতে পারলে আমার ভালো লাগবে না। আমার কাছে মনে হবে যে আমি অনুষ্ঠান করে কাউকে কিছু বলতে পারি নাই। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, বেশি সময় নেব না। আসলে আমার পরিচয় আমার দেওয়ার আগে অনেকে অনেক বেশি দিয়ে ফেলেছে। আমি মনে করবো যে ওনারা একটু বেশি বলেছে, এদিকে হয়তো ঠিক ছিল না। তারপরে আমি আমার ছোট্ট করে একটু পরিচয় দিই। আমি বাংলাদেশ নৌবাহিনীতে যখন জয়েন করি সেটা ছিল 2000 সাল। তো জয়েন করার পরে আমার কাছে মনে হয়েছে এখানে যদি সরকারি চাকরি করি কন্টিনিউ, তাহলে কোনো রকম সংসারটা হয়ে চলবে। সামাজিক কোনো দায়বদ্ধতা, সমাজের জন্য কোনো কিছু করা, এটা হয়তো করার কোনো সুযোগ থাকবে না। কারণ সামাজিকভাবে কোনো কিছু কাজ করতে গেলে অর্থের প্রয়োজন হয়, আর সেই অর্থ জোগাড় করতে হবে আমাকে সৎভাবে। আর সেই সৎভাবে জোগাড় করতে গেলে ব্যবসা কোনো বিকল্প নেই। আমি তখন স্বপ্ন দেখতাম কি ব্যবসা করা যায়। আমি ইন্টারমিডিয়েট পাস করে নৌবাহিনীতে জয়েন করে ফেলেছিলাম। তখন আমি চিন্তা করলাম যে ব্যবসা করতে যাই আগে তো পড়াশোনা লাগবে। আমি সেখানে গ্রাজুয়েশন করি। আমি নৌবাহিনী থেকে পারমিশন নিই উচ্চতর সিভিল শিক্ষা, সেখানে পারমিশন নিয়ে আমি MBA করি। আমি কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েশন করি। আমি LLB করি। যখন 12 বছর চাকরি হয়েছে আমার, তখন আমি জানতে পারলাম যে আমি চাইলে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারি। আমি তখন স্বেচ্ছায় বাংলাদেশ নৌবাহিনী থেকে অবসর গ্রহণ করি। অবসর গ্রহণ করে আমি প্রথম জীবনটা শুরু করি নিউ ভিশন গ্রুপ অফ কোম্পানি নিয়ে। আমি নিউ ভিশন গ্রুপ অফ কোম্পানিতে একজন পরিচালক হিসেবে জয়েন করি। মাত্র 2 বছর ওখানে মনোযোগ দিয়ে কাজ করেছি। তখন আমার কাছে মনে হলো নিউ ভিশন গ্রুপ যে গতিতে আগাচ্ছে, এই গতিতে আগালে আমার চলবে না, আমাকে আরো ফাস্ট হতে হবে। ফাস্ট হওয়ার জন্য আমি তখন সারিনা কনস্ট্রাকশন তৈরি করি। সারিনা কনস্ট্রাকশন তৈরি করার আরেকটা কারণ, তখন আমার বড় মেয়ের জন্ম হয়। ওর জন্মের 6 মাস কি 1 বছরের মধ্যে আমরা কোম্পানিটা রেজিস্ট্রেশন করি, তার মানে 2013 সাল। তারপর থেকে পথ চলা শুরু, প্রথমে ছোট, তারপরে একটু বড়, তারপরে একটু বড়। আজকে আনফর্চুনেটলি আমাদের প্রথম ল্যান্ড ওনার, মানে সেটা ছিল মল্লিকা আবাসিক এলাকায় একটা প্রজেক্ট। যিনি আমাকে বিশ্বাস করে ব্যক্তি শামসুল আলম সুমন সাহেবকে প্রজেক্ট দিয়েছিল, যে সারিনা কোম্পানিকে দেওয়ার মতো অবস্থা সারিনা কোম্পানি তখন ছিল না। কিন্তু আজকে উনি আসতে পারেন নাই, আমাকে উনি অ্যাপোলজি মেসেজ পাঠিয়েছে। আসলে হয়তো আপনারা ওনার থেকে বক্তব্য শুনতে পারতেন। সেই একটি প্রজেক্ট দিয়ে 2013 সালে আমরা শুরু করি, আর ইনশাআল্লাহ 2025 সাল পর্যন্ত এসে আমরা এখন পর্যন্ত 24টা প্রজেক্ট হ্যান্ড ওভার করেছি। এবং আমাদের এখন 6টা কনস্ট্রাকশন চলছে। আমার কোম্পানির সিস্টেম হচ্ছে যে প্রতি বছর সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 4টা প্রজেক্ট হ্যান্ড ওভার করতে হবে। এবং আমার টিম সারিনা ঠিক সেভাবে কাজ করে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি যখন চাকরি ছেড়ে ব্যবসা আসতে চেয়েছিলাম, আমি আমার মিসেসকে বললাম যে আসলে আমি তো চাকরি করবো না, ব্যবসা করবো, তোমার কি মতামত? সে বলছে যে ভালো, ব্যবসা করলে ভালো, চলে আসো। আমি বললাম যদি মাইর খাই, যদি লস করি, তখন কি করবো? সে বলে আসলে আমি তো গভর্নমেন্ট জব করি। তখন সেও জবে ঢুকছে, 1 বছর হয়েছে মনে হয়। সে বলে আমাদের সাথে যারা ছেলেরা চাকরি করে তারা তো একজন চাকরি করে সংসারটা চালায়, তাইলে আমি তো চাকরি করি, আমরা কি এই সংসারটা চালাতে পারবো না? অবশ্যই চালাতে পারবো আমরা। তুমি নির্দ্বিধা চাকরি ছাড়ো, লস হলে কোনো অসুবিধা নেই। এবং তার সেই প্রেরণাকে সত্যি হিসাবে নিয়ে আমি চাকরি ছাড়ার মতো সাহস সঞ্চয় করেছি এবং চাকরি ছেড়েছি এবং ভালো করেছি। আমি যা ইনকাম করি সব আসলে শুধু সারিনা কনস্ট্রাকশনের কর্ণধার অথবা সারিনা কনস্ট্রাকশনের ওয়ারিশ যারা আছে তারা ভোগ করবে, এরকম কখনো আমি বিশ্বাস করি না। আমি একটা চ্যারিটেবল অর্গানাইজেশন করেছি, সেটা হচ্ছে SK সোশ্যাল ফাউন্ডেশন। প্রতি বছর লভ্যাংশের একটা অংশ আমরা ওখানে চ্যারিটি করে দিই। সেই চ্যারিটি দিয়ে সারা বছরই ফাউন্ডেশনটা চলে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা মৌলিক চাহিদাগুলি নিয়ে কাজ করি, আমরা বাসস্থান নিয়ে কাজ করি। যারা গরিব লোক, যাদের বাসস্থান নেই, যারা ঘর বানাতে পারে না, আমরা তাদেরকে ঘর বানিয়ে দিই। যারা চিকিৎসা নিতে পারে না, আমরা তাকে চিকিৎসার ব্যবস্থা করে দিই। বিশেষ করে ধনী লোকদের যখন চিকিৎসার প্রয়োজন হয়, তাদের টাকার সমস্যা থাকে না,
কিন্তু তারা কোন হসপিটাল যাবে, কোন ডাক্তারের কাছে যাবে, এটা নিয়ে তারা চিন্তা চেতনায় পড়ে যায়। আর যারা গরিব লোক, তাদের কাছে টাকাই নেই, তারা কি চিকিৎসা করাবে? তাদের কাছে মনে হয় যে টাকা থাকলে হয়তো আমার ভালো চিকিৎসা হইতো, আমি হয়তো বেঁচে যেতাম। এরকম রুট লেভেল থেকে আমরা প্রতি বছর বাছাই করে, প্রতি মাসিক, প্রতি সাপ্তাহিকভাবে, মাসিকভাবে বাছাই করে কিছু পেশেন্টকে কমপ্লিট চিকিৎসা দেয়। একদম গ্রাম থেকে নিয়ে এসে ঢাকা শহরে রেখে খাওয়ায়া চিকিৎসা করা, বাড়িতে ফেরত দেয়। এই টাইপের চিকিৎসা করি আমরা। শিক্ষা নিয়ে কাজ করি, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি, যাদের আসলে মেধা আছে কিন্তু তারা পড়াশোনা করতে পারে না, তাদেরকে আমরা বৃত্তি প্রদান করি। সেটা এককালীন হতে পারে, সেটা মাসিক হতে পারে, সেটা ষান্মাসিক হতে পারে। এই মুহূর্তে আমার কোম্পানির প্রায় 36 জন স্টুডেন্ট বৃত্তি নিয়ে, প্রতি মাসিক ভিত্তিতে বৃত্তি নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলে পড়াশোনা করছেন। আমাদের শিক্ষা বৃত্তি নিয়ে পড়াশোনা করে কেউ কেউ ক্যাডার অফিসারও জয়েন করেছেন, এরকম রেকর্ড আমাদের কাছে আছে। ভবিষ্যতে আরো ভালো করবে। আমাদের স্টুডেন্ট ডাক্তারি করছে, আমাদের স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ছে, আমাদের স্টুডেন্ট নার্সিং করছে, কয়েকজন নার্স হয়েছে। এটা অনেক গর্ব, অনেক ভালো লাগে যখন ওদের সাথে আমার দেখা হয়। আমি ওদেরকে বলি, এটা কোনো দয়া না, এটা কোনো দান না, এটা হচ্ছে একটা রেসপন্সিবিলিটি। আজকে আমি তোমার রেসপন্সিবিলিটি নিচ্ছি, কালকে তুমি আরেকজনের রেসপন্সিবিলিটি নিবে। এটাই তোমার কাছে আমার ঋণ। এই ঋণ শোধ করতে হবে, সেদিন শোধ করবা যেদিন তুমি আরেকজনের দায়িত্ব নিতে পারবা। আর যদি তোমার সামর্থ্য না হয়, তাহলে ঋণ শোধ করার কোনো প্রয়োজন নেই, বরং আমার কাছ থেকে সাপোর্ট নিবা। সারিনা কনস্ট্রাকশনের সকালবেলাটা কিভাবে শুরু হয় আপনারা জানেন? হয়তো অনেকে জানেন না, শুধু আমাদের কাজ দেখেন, কনস্ট্রাকশন দেখেন। সকাল 9টা আমাদের অফিস শুরু হয়, 9টা মানে 9টা 5-এ আমাদের একটা সমাবেশ হয়। ওই সমাবেশে আমরা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে মোনাজাত দিই, মোনাজাত দিয়ে বলি যে আমরা যাতে সৎভাবে ব্যবসা করতে পারি। এবং আমি আমার সকল স্টাফদেরকে বলে দিই যে অ্যাজ পার ডিজাইন ড্রয়িং অনুযায়ী কাজ হবে। যদি কোনো সিমেন্ট কম দাও, যদি কোনো রড কম দাও, কালকে আমাদের তুমি আল্লাহর কাছে জানাবো, আমি জানাবো না। আমি সব ইঞ্জিনিয়ারদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিই। আপনারা আমাদের যে কোনো ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললে জিজ্ঞেস করতে পারবেন এরকম ইনস্ট্রাকশন থাকে কিনা। আমি বলেছি ডিডে যা লেখা থাকবে, ডিজাইনে যা লেখা থাকবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটাই সঠিক, এটাই ঠিক, এটাই করতে হবে। যদি কেউ কম্প্রোমাইজ করো, তাহলে সে ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দায়ী থাকবে। আমি এর দায়ী নিতে চাই না। আমি শুধু ব্যবসা করতে আসি নেই, আমি সেবা করতে এসেছি। সেবা করলেই ব্যবসা হবে, ব্যবসা করলেই সেবা হবে, এই নীতিতে আমি বিশ্বাসী। আমি কোম্পানির মূলমন্ত্র ঠিক করেছি, হ্যান্ড ওভার বিফোর কমিটেড টাইম। আমরা নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রকল্প হস্তান্তর করবো। এমনও দেখা গেছে যে প্রকল্প হস্তান্তর করছি, ক্লায়েন্টরা টাকা দিতে পারছে না। ক্লায়েন্ট বলতেছে, ভাই আপনি যে টাইম দিয়েছেন, আমি ধরে নিচ্ছি আর 1 বছর বেশি হবে, আমি তো আস্তে আস্তে টাকা দিব, এখন আপনি আমাকে দ্রুত দিয়ে দিচ্ছেন, এখন আমি কি করবো? তখন আমরা তাকে কিভাবে সহজ করে দেওয়া যায়, কিস্তি কিভাবে সহজ করে দেওয়া যায়, সেটা চেষ্টা করি। অনেক সময় কঠোরতা অবলম্বন করি। অনেক আমার এখানে যেহেতু ম্যাক্সিমাম ক্লায়েন্টরা আছেন, অনেকে হয়তো মনে করতে পারেন যে চেয়ারম্যান সাহেব অনেক শক্ত। আসলে শক্ত না, কারণ অতটুকু শক্ত যদি না হই, প্রাইসিং যদি ঠিক মতো না থাকি, তাহলে ব্যবসায়ীতে গোলাই যাবে। আর ব্যবসা গোলাই গেলে আপনার প্রজেক্ট আপনি পাবেন না। সেই জন্য কখনো কখনো ক্লায়েন্টের সাথে শক্ত হতে হয়। চেষ্টা করি সদাচরণ করা, ভদ্র ব্যবহার করা, ভালো ব্যবহার করা। যেটা একটু আগে আমার ক্লায়েন্টরা আমাকে রিমার্ক দিয়ে গিয়েছে যে আমার সাথে কথা বলে তারা ইমপ্রেসড হয়, সেই জন্য সেই সকল আমার শুভাকাঙ্ক্ষীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি শুধু ব্যবসার দিকে মনোযোগ দিই না, আমি আমার পারিবারিকভাবে মনোযোগ দিই। আমার 2টি মেয়ে আছে, আপনারা দেখেছেন। আমার বড় মেয়ে, সে নিজে আজকে বক্তব্য রেখেছিল। আমি তাকে সুশিক্ষায় শিক্ষিত হতে বলি যে শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না, সুশিক্ষা করতে হবে এবং তোমাকে সমাজের দায়িত্ব নিতে হবে। বাবা যেমন নিয়েছি, একসময় সারিনা কনস্ট্রাকশন ব্যবসা করবে, সেই সাথে এসকে সোশ্যাল ফাউন্ডেশন বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে একটা রোল মডেল হবে। সেই ফাউন্ডেশনের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, বাবার আমানত তোমাকে নিতে হবে। এবং আমি একটা ফান্ড করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই ফাউন্ডেশন যদি সব ঠিকঠাক মতো আমার মেয়েরা চালাতে পারে, ইনশাল্লাহ তাদের যুগ হয়তো কেটে যাবে এবং আপনারা এই ফাউন্ডেশনের মাধ্যমে দেখবেন অনেক উপকৃত হচ্ছে। দিন দিন আল্লাহর রহমতে আমাদের ক্ষমতা বাড়ছে, আমাদের কর্মক্ষেত্র বাড়ছে, আমরা ভালো কিছু করার চেষ্টা করছি। আমি দেখেছি যে সবচেয়ে বেশি দোষ হয় ডেভেলপার কোম্পানি, এবং ডেভেলপার কোম্পানি ব্যবসাটাকে মানুষ ভালোভাবে দেখে না। আমি প্রমাণ করতে চাই যে ডেভেলপার হলেও অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে, যে আপনারা তাদের উপর নির্ভর করতে পারেন। তারপরেও 100%, 100% মানুষকে কখনো খুশি করানো যায় না, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিছু শত্রু ছিলেন, কিছু পিছনে বিপদ করতেন, আমাদের হয়তো থাকতে পারে।
কিন্তু আমি রিকোয়েস্ট করবো, আমি কোনো প্রতিহিংসা করার লোক না, আমি ক্ষমাশীল লোক, আমি ক্ষমা করতে পছন্দ করি। আপনারাও আমাকে যদি আমার ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। আমি সবার সাথে একটা সুসম্পর্ক রাখতে চাই। আমি রাস্তা দিয়ে হাঁটবো, আমি গাড়ি থেকে নামবো, আমাকে দেখলে একটা লোক হ্যান্ডশেক করবে, এটাই হলো আমার চাওয়া। যে উনি সাইকেল কনস্ট্রাকশনের চেয়ারম্যান, উনি সুমন সাহেব, আমি ম্যাক্সিমাম লোকের কাছে সুমন ডেভেলপার। আমাকে মাঝে মাঝে ফোন করে অনেক ক্লায়েন্ট, অনেক মুরব্বীরা ফোন করে বলে, ভাই আপনি কি সুমন ডেভেলপার? আমি বলি জি জি আমি সুমন ডেভেলপার। তার অর্থ হচ্ছে যে ওরা আসলে আমাকে ডেভেলপার কোম্পানির চেয়ারম্যান মনে করে না, আমাকে মনে করে ওদেরই একজন, ওদেরই ছোট ভাই, ওদেরও বড় ভাই। যদিও চুল পাকাই দিছি, অনেক বয়স্ক মনে হয়, কিন্তু যখন কেউ আমাকে আইডি কার্ড দেখে বা ল্যান্ড ওনারদের সাথে যখন আমি চুক্তি করি, তখন দেখে যাবে ভাই এই কিভাবে সম্ভব, ১/১/১৯৮০-তে জন্ম, তার মানে আপনি তো আমার ছোট ভাইও ছোট। আমার এখানে অনেকজন ল্যান্ড ওনার আছে যাদের সবচেয়ে ছোট ভাই, যে ছোট ভাইয়ের আমি ছোট। তখন আমি বলি যে না ভাই, চুল তো সাদা আছে, দেখে তো ছোট মনে হয় না। ধরে নেন আমার কিছু ল্যান্ড ওনারদের সাথে আমার সম্পর্ক আছে, অনেকে বলে ওনারা আমার বন্ধু, ওনাদের সাথে আমার গ্যাপ হচ্ছে 25 ইয়ার্স, মাত্র 25 বছরের গ্যাপ। কিন্তু ওনার সাথে যখন আমি ঘুটি, যখন ঘুরতে যাই, যখন হাঁটতে যাই, যখন আড্ডা দিতে যাই, অন্যরা দেখলে মনে করে যে উনি হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ আসলেই বন্ধু, বন্ধুত্বের কোনো বয়স নেই, সব বয়সে বন্ধুত্ব করা যায়। আমি সেটা প্রমাণ করতে চাই। আমি শুধু একজন ব্যবসায়ী না, আমি আপনাদেরই একজন, আপনাদেরই প্রিয় পাত্র হতে চাই। এবং এই পর্যন্ত আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, সামনে সাপোর্ট দিবেন। সাইকেল কনস্ট্রাকশনের প্রজেক্ট বিক্রি করতে আসলে কোনো মার্কেটিং লাগে না, এবং মার্কেটিং এর কোনো খরচও নাই আমার। কিভাবে জানি ক্লায়েন্ট চলে আসে, মানুষ এত বিশ্বাস কেন করে আমি জানি না। একটা ছোট্ট কাগজের টুকরা মানি রিসিপ্ট, এটা কি দাম আছে আমি জানি না, একটা রিসিপ্ট দিলে 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা মানুষ দিয়ে যায়। মানুষ বলে যে আপনার কাছে রাখেন, ইনশাআল্লাহ হবে। আমার এমনও ক্লায়েন্ট আছে প্রজেক্ট শুরু করি না, আমি বলেছি প্রজেক্ট করবো, উনি আমাকে 2 কোটি টাকা দিয়ে চলে গেছেন, বলছে টাকাটা আপনার কাছে রাখেন, আপনি সময় মতো দিবেন। এটাই হচ্ছে আমার ভালোবাসা, ভালো লাগা। জন্মস্থান, কর্মস্থান, এই দুই জায়গায় সম্মান পাওয়া হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কঠিন। কর্মস্থানে সিনিয়র জুনিয়র থাকে, জুনিয়ররা সিনিয়রদেরকে সাইড দেয় না, বা সিনিয়ররা জুনিয়রদেরকে সাইড দেয় না। আমি আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন নৌবাহিনীর আমার এটা যে স্যারেরা, যে কলিগরা এসেছেন, তারা আমাদেরকে ভালোবাসে। এবং আমি মনে করি যে আমার কর্মস্থানে আমি সেই সম্মান রাখতে পেরেছি বিদায় এখনো সেই নৌবাহিনীর সাথে আমার সুহৃদয় সম্পর্ক রয়ে গেছে। জন্মস্থান আমার গ্রাম শহীদপুর গ্রাম, চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা। সেখান থেকে আমার বড় ভাইরা গ্রামে এসেছে, একসময় যাদেরকে আমরা আইডল মনে করতাম, যারা এরকম মাইকে কথা বলতো, আজকে ওনারা আমার কথা শুনছেন, সেজন্য আমি ধন্য। ওনারা আমাকে ক্রেজ দিয়েছেন এবং ওনারা আমাকে সম্মানিত করেছেন। দ্যাট মিনস আমি আমার জন্মস্থান সম্মান পেয়েছি, এর চেয়ে বড় কি আছে আর বলেন। আর এখন তো বর্তমান কর্মস্থান, আমার স্টাফ যারা আছে, আমাদের সকলের গড় এজ যদি হিসাব করেন, তাহলে হয়তো 32 বা 30 ইয়ার্স হবে আমাদের গড় এজ, আমার কোম্পানির গড় এজ এমপ্লয়ীদের। আমার এখন 35 এমপ্লয়ি আছে আমার অফিসে, এবং কখনো কখনো হয়তো বকাঝকা করি, কিন্তু ওদেরকে শিখাই। ওরা এখান থেকে যারা চাকরি ছেড়ে ভালো বেটার চান্স পায়, তারা চলে যায়, বা চলে যাওয়ার সময় আমাকে বলে, স্যার শিখতে এসেছি, আসলে আমার কোম্পানির একটা ট্রেনিং সেন্টার। কয়েকদিন আগে আমি প্রায় 10টা পলিটেকনিক কলেজে আমরা চিঠি লিখেছি কোম্পানির পক্ষ থেকে, যে আপনাদের স্টুডেন্টকে যদি পাঠাতে চান ইন্টার্নশিপের মতো। নর্মালি ইন্টার্নশিপে কোনো বেতন দেওয়া হয় না, আমরা স্যালারি দিব, আমরা তাদেরকে একটা অনারিয়াম দিব। অনারিয়াম দিয়ে হলো আমরা তাদেরকে ট্রেনিং করাতে চাই, আমরা শিখাতে চাই। আমি হাতে ধরে ধরে শিখাই। আমি খুব বেশি জানি এটা বলা ঠিক হবে না, কিন্তু যেহেতু কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, সেই হিসাবে কক ইঞ্জিনিয়ার বলতে পারেন, যে পুরোপুরি ইঞ্জিনিয়ার না বললেও কক টাইপের একটা ইঞ্জিনিয়ার হতে পারি আমি। সেই হিসাবে আমার যে আর্কিটেক্ট সকালে সে লেকচার দিয়েছিল, সে বলেছিল, এবং সে যখন ডিজাইন করে আমি তার পাশে বসে থাকি, আমি মনে করি এই ফ্ল্যাটটায় আমি থাকবো। আমি তো আসলে সব ফ্ল্যাটে থাকি না, কিন্তু আমি বিশ্বাস করি এই ফ্ল্যাটে আমি থাকবো। তাহলে এই ফ্ল্যাটের কি কি সুযোগ সুবিধা দেওয়া যায়, আর্কিটেক্ট একটা ডিজাইন করে নিয়ে আসা। আমি চেষ্টা করি যে ওর একটা ভুল ধরতে হবে। তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য যে এই ভুলটা ধরলেই জিনিসটা আর একটা সুন্দর হবে। এই জানালাটা কিভাবে বড় করা যায়, রান্নাঘরটা একটু কিভাবে খোলা করা যায়, বাথরুমের কি শাওয়ার ক্লোজার দেওয়ার কোন সিস্টেম করা যায় কিনা, কোনো মতে বেডরুমে 2টা জানালা দেওয়া যায় কিনা, এই জিনিসগুলি আমি দেখি। আমার মাঝে মাঝে আমার স্টাফরা বলে, স্যার এই বাড়িতে আমরা থাকবো, স্যার অসুবিধা কি স্যার, হয়ে গেছে স্যার, জন্য আবার রিয়ারেঞ্জ করো, কারণ রিয়ারেঞ্জ করতে গেলে আবার নতুন করে শুরু করতে হয়। এইভাবে আমরা কাজ করি। আমরা ভালো ভালো জায়গায় প্রজেক্ট নিচ্ছি। আমার এখন বর্তমান প্রজেক্ট জলসিঁড়িতে আমরা ঢুকেছি। জলসিঁড়ি একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট বাংলাদেশ, আপনারা হয়তো জানেন। ইনশাআল্লাহ আরবি হোসেনদের সাথে আমরা কাজ করছি, আমরা ডিএস লেভেলে কাজ করেছি, আমরা সেগুন বগিচায় কাজ করেছি, আমরা বাংলা মোটর কাজ করেছি, আমরা ধানমন্ডিতে কাজ করবো ইনশাআল্লাহ। এখনো ধানমন্ডিতে কাজ করি নেই। পূর্বাচলের প্রচুর অফার আছে আমাদের। মোটামুটি ঢাকার
বিশেষ বিশেষ জায়গায় আমরা কাজ করেছি এবং কাজ করবো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়। আজকে হয়তো এখানে আমার কোনো ক্লায়েন্ট নতুন করে হওয়ার মতো নাই, ভবিষ্যতে হতেও তো পারে। আপনারাই বলবেন যে না ওই অমুক কোম্পানিতে যান, আপনার ভাই আপনার বন্ধুকে রেফার করবেন যদি আমাদেরকে ভালো মনে করেন, আমরা যদি আমাদের কথা রাখতে পেরেছি এরকম প্রমাণিত হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে রেফার করবেন। সব শেষ বলতে চাই, আজকে এই বৃষ্টি দিনে এত কষ্ট করে আপনারা এই অনুষ্ঠানে এসেছেন, সেই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। হয়তো আপনাদেরকে আমরা এইভাবে আপ্যায়ন করতে পারিনি, হয়তো সীমিত লিমিটেশন জায়গার অভাবের কারণে ভালোভাবে বসতে দিতে পারি নাই। সকল কিছু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি ভুল করে থাকি, যদি আমার কোনো স্টাফ ভুল করে থাকে। এবং আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে আরো কোনো সুন্দর জায়গায়, সুন্দর পরিবেশে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।